এরপরে আমরা আসবো ডিপেন্ডেন্ট ক্লজ। একটি ডিপেন্ডেন্ট ক্লজ একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। এটাকে জেনে নাও, একটা ডিপেন্ডেন্ট ক্লজ কি করতে পারে না, একা একা অর্থ প্রকাশ করতে পারে না। মনে করো, দেখি রোয়ারে দেখি একটু, ছবিটা দেখো, আমার বাচ্চাটা দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আমি হচ্ছে, এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট, আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। একে যদি আমি দাঁড় করাই দিয়ে কি দাঁড় হতে পারবে? একা একা দাঁড়াতে পারবে না। একে কি করতে হবে? আমার সহযোগিতা নিতে হবে। আমি হলাম কি ইন্ডিপেন্ডেন্ট, এ কি হলো ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কি করতে পারবে না? একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। যদি না পারে, তাহলে এবার দেখো আমরা একই জিনিস মানুষের ক্ষেত্রে যেমন এখানেও তেমন, এটাকে ইন্ডিপেন্ডেন্টের উপর কী করতে হবে? মানে নির্ভর করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পরাধীন, নির্ভরশীল, অন্যের উপরে নির্ভরশীল, ডিপেন্ড করে চলে। তোমরা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। কেন বলো তো? মানুষ হিসাবে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বর্তমানে তোমরা ডিপেন্ডেন্ট, বাবার উপরে ডিপেন্ডেন্ট, তাই না? আর বিয়ে হলে কার উপর ডিপেন্ডেন্ট হবে? স্বামীর উপরে হবে। তো এবার দেখো, ডিপেন্ডেন্ট ক্লজ সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন বা অন্য কোনো শব্দ দিয়ে শুরু হয়, যা ডিপেন্ডেন্ট ক্লজটিকে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ সাহায্য করে। তাহলে আমরা দেখি এখন একটা এক্সাম্পল খেয়াল করি। দেখো, আই স এ পোর বয়, একটা কমা, হু ওয়াজ হাংরি, যে ক্ষুধার্ত ছিল। আমি একটি গরিব বালক দেখেছিলাম যে ছিল খুব ক্ষুধার্ত। তাহলে আই স এ পোর বয়, দেখো তো এটা উচ্চারণ করার জন্য কারো কারো সহযোগিতা লাগে? লাগে কি না? তাহলে এটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? এটা ইন্ডিপেন্ডেন্ট। এরপরে দেখো, হু, হু কি রিলেটিভ প্রোনাউন, তারপরে কে আছে? ওয়াজ হাংরি। এটা হলো, এই যে এটা কোনো অর্থ হয়? ওয়াজ হাংরি, ক্ষুধার্ত ছিল। কে ক্ষুধার্ত ছিল? গরু, মানুষ, অঙ্কন, গরু, ছাগল, কেউ না। তাহলে নির্দিষ্ট নয়, তার জন্য আমাদের আই স এ পোর বয়, এটা হচ্ছে মেইন ক্লজ, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর ওয়াজ হাংরি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে? তাহলে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে একটা কথা পড়ছি না? এবার সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, আমরা এগুলো দেখব। আমরা ওই যে ফ্যান বয়েজ পড়ছিলাম না, ওই ফ্যান বয়েজগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। সরি, হ্যাঁ ভুল হচ্ছে আমার, কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, সরি, থ্যাংক ইউ অঙ্কনকে। এবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন কোনগুলো? যে প্রোনাউনের পূর্বে উল্লেখিত নাউনের পরে বসে দুটো সেন্টেন্সকে যুক্ত করে তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। সহজ পদ্ধতি ডব্লিউএইচগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন হু, বলো, হুইচ, হোম, এজ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা আবার নিয়ে আসি একটু রিভিউ করে। ক্লজ পড়লাম, ক্লজ কাকে বলে, ক্লজ কত প্রকার, কী কী, ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে, রিলেটিভ প্রোনাউন কাকে বলে। এবার আমরা টেক্সট, এর আগে বলছিলাম না, বড় তো টেক্সট কাকে বলে? কয়েকটি অর্থবোধক সেন্টেন্সকে কয়েকটি লেটার পাশাপাশি বসে পূর্ণ অর্থ প্রকাশ করলে, হ্যাঁ, তাকে বলে ওয়ার্ড। আর কয়েকটি ওয়ার্ড যদি পাশাপাশি পূর্ণ অর্থ প্রকাশ করে, সেন্টেন্স। আর অনেকগুলো সেন্টেন্স মিলে কি হয়? টেক্সট হয়। এটা এর আগে বলছি না? তাহলে আমাদের এই পর্যন্ত আমরা শেষ করব। এরপরে আমরা আগামী ক্লাসে পড়াবো কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড। এটা খুবই একটা মজার বিষয়। এই বিষয়টা তোমরা সবাই ভালো করে পড়বে। ঠিক আছে? তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমি যে ক্লাসগুলো করাই এই ক্লাসগুলো অবশ্যই
ভালো করে পড়বে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। বাই বাই।